ভাবি আর আমি রাতে গল্প করছিলাম। আর এদিকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমাদের গল্প যেন শেষ হচ্ছিল না। এভাবে গল্প করতে করতে হঠাৎ, বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি রায়হান মির্জা, বাংলাদেশের একজন ছেলে। আজকে তোমাদের যেই গল্পটা বলবো সেটা আমার ভাবিকে নিয়ে। আমার ভাবি ছিলেন এক অসাধারণ সুন্দরী নারী। তার নাম তাহিয়া সুলতানা। তার চেহারা অনেক মায়াবী ছিল। ভাবি যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছিলেন, সেদিন থেকেই ভাবিকে আমি খুব সম্মান করতাম। বিশেষ করে তার ব্যবহার আমাদের বাড়ির সকলকে মুগ্ধ করত। আমার মা বাবা সবাই এই রকম একটা বউ পেয়ে অনেক সন্তুষ্টি প্রকাশ করত। তার মুখে একটা অদ্ভুত মায়াবী হাসি ছিল, আর চোখ দুটো যেন সব সময় কিছু একটা বলতে চাইত। আমি যখন প্রথমবার তাকে দেখি তখন থেকেই বুঝতে পারি উনি কেবল আমার ভাইদের স্ত্রী নন, একজন গৃহিণী হিসেবে যেমন আদর্শ, তেমনি একজন হৃদয়বান মানুষও। আমার ভাই দুলাল মির্জা আর তাহিয়া ভাবি দুজনেই একে অপরকে ভীষণ ভালোবাসত। তাদের সংসারটা ছিল একদম সিনেমার মতো, ভালোবাসায় পূর্ণ, ছোটখাটো সুখ দুঃখে মিশ্রিত। বিয়ের পরের 2 বছর আমাদের পরিবারটা খুব সুন্দর চলছিল। ভাইয়া চাকরি করত একটা সরকারি দপ্তরে, আর ভাবি সংসার সামলাত। আমি তখন সদ্য কলেজে ভর্তি হয়েছি। ভাবি আমাকে খুব স্নেহ করতেন। সময়মতো খাবার খাওয়ানো থেকে শুরু করে পড়াশোনার খোঁজখবর নেওয়া, সব কিছুতেই ভাবির অংশগ্রহণ ছিল। আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল, যেন তিনি আমার বড় আপু। কিন্তু ভাগ্য কখন কি নিয়ে আসে সেটা কে জানে। হঠাৎ একদিন ভাইয়া কোরিয়ার একটা কোম্পানি থেকে চাকরির অফার পেয়ে যায়। পরিবারে আর্থিক সচ্ছলতার কথা চিন্তা করে সবাই রাজি হয়ে যায়। ভাইয়া কোরিয়ায় চলে যাওয়ার পর আমাদের বাড়ির পরিবেশটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। ভাবি একা হয়ে পড়লেন, আর আমিও ক্লাসের বাইরে অনেকটা সময় বাসাতেই থাকতাম। এই সময়টাতে আমাদের মধ্যে বন্ধুত্বটা যেন আরও গভীর হয়ে উঠল। ভাবি আমার সাথে সব কথা শেয়ার করতেন, হাসতেন, গল্প করতেন। আমি তখনও বুঝিনি যে এই বন্ধুত্বের ভিতরে অন্য কিছু গড়ে উঠছে। ভাবি মাঝে মাঝে দুঃখ করতেন, ভাইজা ফোনে ঠিকমতো কথা বলেন না, সময় দেন না, 1 সপ্তাহ পর্যন্ত চলে যায় কোনো কথা বলেন না। আমি তখন ভাবিকে সান্ত্বনা দিতাম। বলতাম, ভাবি, ভাইয়া তো আমাদের পরিবারের জন্যই কষ্ট করছে, একটু সময় দিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাবির চোখে তখনও এক ধরনের শূন্যতা দেখতাম। একদিন হঠাৎ আমি ভাবিকে বারান্দায় কান্না করতে দেখি। আমি জিজ্ঞেস করতেই তিনি বললেন, তোমার ভাই এখন আর আগের মতো ভালোবাসে না, রায়হান। আমি চুপ করে গেলাম, কিছু বললাম না। তখনও আমি জানতাম না আমাদের এই সম্পর্কটা কোথায় গড়াবে। এরপর কিছুদিন পর হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ভাইয়ার বন্ধু হিরণ মিয়া প্রায়ই আমাদের বাসায় আসত। আমি তাকে আগেও চিনতাম, তবে ভাবির সঙ্গে তার ব্যবহার অনেকটা বন্ধুরা মতো মনে হতো। একদিন সন্ধ্যায় আমি হঠাৎ দেখি ভাবি আর হিরণ বন্ধুর মতো হাসাহাসি করে কথা বলছে। ভাবির চোখে আবার সেই মায়া, কিন্তু এবার সেটা ছিল অন্যরকম। আমি দূর থেকে দেখতে পেলাম ভাবি হিরণের সাথে অনেক কথাবার্তায় বলছে, যা খুবই ব্যতিক্রমধর্মী। আমি দূর থেকে ভাবির কথাগুলো অনুমান করতে পারছিলাম। আর ধীরে ধীরে আমি তাদের দিতে এগুচ্ছিলাম। কিন্তু আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই হিরণ আমার উপস্থিতি বুঝে ওঠে। মুহূর্তেই হিরণ চলে যায়। তখন আমার মনে এক ধরনের সন্দেহের সৃষ্টি হয়। সেই রাতেই আমি ভাবির কাছে প্রশ্ন করি, ভাবি, হিরণের সঙ্গে তোমার কি সম্পর্ক? প্রথমে ভাবি চুপ ছিলেন, তারপর ভাবি বললেন, রায়হান, প্লিজ তোমার ভাইয়ার কাছে কিছু বলো না। আমি ভুল করেছি। হিরণের সাথে আমার এভাবে কথা বলা উচিত হয়নি। আমি অবাক হই, কিন্তু মনে মনে অনেক কষ্ট পাই। আমি তখন ভাবিবে কিছুটা রাগ দেখিয়ে বলি, ভাবি, হিরণের সাথে তোমার এভাবে কথা বলা উচিত হয়নি। আর কোনো দিন এমন করবা? ভাবি, তোমার অনুরোধ আমি রাখতে পারি যদি তুমি আমার সাথে বন্ধুত্ব করো। বন্ধুরা, তখন ভাবি একটুখানি চিন্তা করল। তার বলল, হিরণ, ঠিক আছে, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে রাজি। তারপরেও ভাই আমার, তোমার ভাইয়ের কাছে এইসব কিছু বলো না। বললে হয়তো সে আমাকে ভুল বুঝবে, আর যার ফলে আমাদের সম্পর্কটা ভেঙে যাবে। তারপর আমি বললাম, ঠিক আছে ভাবি, তাহলে আমাদের বন্ধুত্ব আজ থেকে শুরু। এরপর থেকে প্রতিদিন রাতেই আমরা বারান্দায় বসে গল্প করতাম।
ভাবির মুখে হাসি ফিরেছিল। আমার আর ভাবির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ধীরে ধীরে গভীর হতে লাগল। কেউ আমাদের কিছু বলতো না, কারণ আমাদের সম্পর্কটা বন্ধুত্বের রূপেই ছিল। এইভাবে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলতে লাগল। একদিন ভাবি খুব মৃদু স্বরে বললেন, রায়হান, আমি জানি তুমি আমাকে অসময়ে পাশে পেয়েছ, কিন্তু আমি চাই না এই সম্পর্কটা ভুল কিছু ভাবুক। আমি মাথা নিচু করে বললাম, ভাবি, আমি কোনো ভুল চাই না, আমি শুধু চাই তুমি সুখে থাকো, শান্তিতে থাকো। ভাবি তখন কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, সুখ কি এত সহজ রায়হান? আমি তার কথার গভীরতা তখন পুরোপুরি বুঝতে পারিনি, তবে বুঝেছিলাম তিনি একটা বোঝার ভার বইছেন, যেটা আমাদের কারো চোখে পড়ে নাই। এদিকে হিরণ মিয়া আমাদের বাড়িতে আসা কমিয়ে দিলেও আমি তার ছায়া ভাবির চোখে টের পেতাম। আমি কিছু বলতাম না, কারণ কথা দিয়েছিলাম কিছু জানাব না। ভাবি হয়তো বুঝতেন আমি সব জানি, তাই নিজ থেকেই একদিন বললেন, হিরণের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই এখন, আমি সত্যি বলছি। আমি কেবল মাথা নেড়ে বললাম, আমি বিশ্বাস করছি ভাবি তোমাকে। ভাবির মায়াবী চাহনি, আমার এক ছোট্ট প্রশ্ন, কিংবা নিঃশব্দে বসে থাকা, সব কিছুতেই ছিল এক ধরনের বোঝাপড়া। তবে আমাদের মধ্যে সব সময় সম্মান এবং শ্রদ্ধাবোধ থাকত। ভাবি প্রতিদিন সংসারের সব কাজ আগের মতোই করতেন, আর আমি কলেজ শেষে বাসায় ফিরলেই ভাবি আমার জন্য চা বানিয়ে রাখতেন। একদিন আমি খেয়াল করে ভাবিকে বলেছিলাম, ভাবি তুমি আমাদের লক্ষ্মী ভাবি। ভাবি সংসারের প্রতি তোমার যে কাজ, তোমার যে দায়িত্ব, সব কিছু আমাকে মুগ্ধ করে। ভাবি তখন আমাকে মুচকি হাসি দিয়ে বলল, রায়হান, অনেক দুষ্টামি হয়ে যাচ্ছে। বন্ধুরা, ভাইয়া বিদেশে যাওয়ার পর এভাবেই ভাবির সাথে আমার একটা মিষ্টি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলতে লাগল। একদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। চারদিক অন্ধকারে ঢেকে যায়। আমি বারান্দায় গিয়ে বসি, কিছুক্ষণ পর ভাবিও এসে আমার নিকট বসলেন। বাতাসে একটা শীতলতা, অন্ধকারে ছিল অদ্ভুত নীরবতা। ভাবি ফিসফিস করে বললেন, রায়হান, আমি মাঝে মাঝে ভাবি, যদি তোমার ভাই ফিরে আসে তখন তুমি কি করবে? তুমি কার সাথে বন্ধুত্বপূর্ণ বা গল্প করবে? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ভাবি, আমি তখনও চাইব তুমি সুখে থাকো। ভাবি এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি খুব ভালো রায়হান, অনেক বড় মনের মানুষ। সত্যিই তোমার মতো দেবর পেয়ে আমি সৌভাগ্যবান। তারপর থেকে বন্ধুরা, ভাবি আর আমার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হতে লাগল। একটা সময় আসলো ভাবি আর আমি গল্প না করতে রাতে ঘুমই হতো না। ভাবির প্রতিটি আচরণে এক ধরনের নির্ভরতা ফুটে উঠছিল। আমি কলেজের কাজ শেষে বাসায় দেরিতে ফিরলে ভাবি চিন্তায় পড়ে যেতেন। একদিন আমি দেরি করে ফিরলে ভাবি বললেন, রায়হান, তুমি এত দেরি করে কলেজ থেকে ফেরো কোনো? তুমি দেরি করে ফিরলে আমার ভালো লাগে না। বাসায় গল্প বা আড্ডা দেবার মতো অতিরিক্ত কোনো লোক নেই। তুমি জানো না একা একা কি সময় কাটে। আমি হেসে বললাম, ভাবি, আপনি তো একদম মা হয়ে যাচ্ছেন। তিনি বললেন, হয়তো তাই, কারণ রায়হান, তোমাকে আমি অনেক ভালোবাসি, ঠিক যেন আমার ছোট ভাইয়ের মতন। আমি হেসে বললাম, ভাবি, তোমাকে অনেক ধন্যবাদ। দিন যায়, রাত যায়, আমাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে, কিন্তু আমরা এখনও নিজের সীমারেখা বজায় রেখে চলি। আমি সব সময় চেষ্টা করতাম ভাবিকে সম্মান দিতে, কারণ জানতাম সে একজন স্ত্রীর দায়িত্বে আবদ্ধ, তার মধ্যে এখনও দ্বন্দ্ব আছে। ভাবিও কখনোই এমন কিছু করেননি যা আমাদের সম্পর্ককে সমাজের চোখে কলঙ্কিত করতে পারে। তবে হৃদয়ের ভাবনা কি আর সমাজ বোঝে? বন্ধুরা, তখনও জানতাম না আমার সামনে কি অপেক্ষা করছে। ভাবির সঙ্গে আমার সম্পর্কটা দিন দিন এমন এক জায়গায় পৌঁছেছিল যেখানে ভাষা প্রয়োজন হতো না। আমাদের চোখের ভাষা, হালকা হাসি, কিংবা একসাথে চুপচাপ বসে থাকা, সব কিছুতেই যেন হৃদয়ের শব্দ ভেসে আসত। তবে মনে একটা অদ্ভুত ভাবনা সব সময় হতো। আমি বুঝতাম ভাবি সমাজের চোখে আজও একজন বিবাহিত নারী, আর আমি একজন ভাইয়ের ছোট ভাই। আর ভাবি ছিল ভাইয়ের অনুপস্থিতিতে আমার ভালো একটা বন্ধু। একদিন হঠাৎ আমার এক বন্ধু হিমেল একদিন বাসায় চলে আসে। সে আগেও আমার ভাবির কথা শুনেছিল, কিন্তু চোখে দেখেনি। ভাবিকে দেখে সে হতবাক। সে চলে যাওয়ার পর হাসতে হাসতে বলল, তোর ভাবি তো একেবারে সিনেমার নায়িকা। আমি শুধু হেসে মাথা নাড়লাম। তবে মনের ভেতরে অস্থিরতা শুরু হলো, ভাবিকে নিয়ে বাইরের কেউ কেমনভাবে ভাবছে তা কল্পনাও আমাকে পীড়া দিচ্ছিল। আমি যেন অজান্তেই তাকে নিজের করে ফেলেছিলাম। একদিন সন্ধ্যায় বারান্দায় বসে আমরা দুজন চুপচাপ ছিলাম। আমি বললাম, ভাবি, আমি তোমাকে দেখলে তোমার চোখে এমন একরকম শান্তি থাকে যেটা আমি কোথাও পাই না। ভাবি মৃদু হেসে বলল, তুমি কি জানো, এই শান্তিটা আমিও তোমার কাছ থেকে পাই।
আমি আর কিছু বলিনি, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেছিলাম। এমন কিছু মুহূর্ত ছিল যা ব্যাখ্যার বাইরে। আমরা শুধু অনুভব করতাম, কিন্তু প্রকাশ করতাম না। দিন যত যাচ্ছিল তত বেশি বুঝতে পারছিলাম ভাবি ধীরে ধীরে আমার উপর নির্ভরশীল হয়ে উঠছেন। গল্প করা, আড্ডা দেওয়া ইত্যাদিতে। আগে ছোটখাটো বিষয়েও তিনি হিরণ মিয়ার সঙ্গে ফোনে আলোচনা করতেন, এখন সেই জায়গাটা আমার হয়ে গেছে। বাজারের তালিকা, গ্যাস লাইনের সমস্যা কিংবা নতুন কোনো সমস্যা হলে সব কিছুতেই ভাবি আমার মতামত চাইতেন। আমি জানতাম এগুলো ছোট ব্যাপার, কিন্তু এই ছোট ছোট বিষয়েই গড়ে উঠছিল এক গভীর সম্পর্কের ভিত্তি। একদিন কলেজ থেকে ফিরতেই দেখি ভাবি আমার জন্য স্পেশাল খিচুড়ি রেঁধেছেন। আমি অবাক হয়ে বললাম, কি ব্যাপার, আজ এত আয়োজন কেন? ভাবি হাসলেন আর বললেন, আজ না তোমার ফাইনাল প্রেজেন্টেশন ছিল, তুমি ভালো করবে সেটা জানতাম, তাই একটু খুশি হয়েই রান্না করলাম। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। এমন স্নেহশীল ব্যবহার কেবল একজন প্রিয় মানুষই করে। আমি নিশ্চিত হয়ে গেলাম ভাবি আমার জন্য অনেক কিছু ত্যাগ করছেন, আর আমি তাকে কোনোদিন কষ্ট দিতে চাই না। ভাবির চোখে মাঝে মাঝে আমি এক ধরনের দ্বিধা দেখতে পেতাম। কখনো মনে হতো তিনি নিজেকেই প্রশ্ন করছেন, এই সম্পর্ক কি ঠিক পথে যাচ্ছে? একদিন আমি বলেই ফেললাম, ভাবি, তুমি কি মনে করো আমরা যা করছি সেটা ভুল? ভাবি কিছুক্ষণ চুপ থেকে বললেন, ভুল বলার আগে সঠিক আর ভুলের মানে বুঝতে হয়। আমি জানি সমাজ কি বলবে, কিন্তু আমি শুধু জানি তুমি ছাড়া এখন আমার মন ভালো থাকে না। আমি শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এমন অকপট স্বীকারোক্তি আমাকে আবেগতাড়িত করে তোলে। এইভাবে বন্ধুরা, ভাবির সাথে আমার খুব ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। হঠাৎ একদিন ভাবি আর আমি বসে বসে টিভি দেখছিলাম। তখন টিভির মধ্যে একটি কুয়াকাটার প্রতিবেদন দেখাচ্ছিল। ভাবি সেই প্রতিবেদনটা দেখে কুয়াকাটায় যাওয়ার জন্য খুব আফসোস করছিলেন। আমি ভাবিকে বললাম, ভাবি এত আফসোস করছেন, যাবেন নাকি কুয়াকাটা? তখন ভাবি আমাকে বলল, কে আমাকে নিয়ে যাবে কুয়াকাটা? কেউ যদি আমাকে কুয়াকাটা নিয়ে যায় তাহলে তো যাবেই। আমি বললাম, ভাবি যদি আমি তোমাকে কুয়াকাটা নিয়ে যাই তাহলে আমার সঙ্গে যাবে? ভাবি বলল, রায়হান, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আমি তোমার সাথে কুয়াকাটা যাব। তারপর আমি বললাম, ভাবি তাহলে কবে যাবে বলো? ভাবি বলল, তুমি যবে নিয়ে যাও। ভাবি কিছুক্ষণ চুপ থেকে বললেন, রায়হান, আমরা সেখানে গিয়ে থাকব কোথায়? তখন আমি বললাম, ভাবি, সেখানে থাকার জায়গার অভাব নাই। শুনেছি সেখানে ভালো ভালো উন্নত মানের হোটেল আছে। আমার কথা শুনে ভাবি সেখানে যেতে আগ্রহী হলেন। তারপর আমি আর ভাবি পরের শুক্রবার সকালে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি আগেই অনলাইনে একটি ভালো হোটেল বুক করে ফেললাম, সমুদ্রের একদম ধারে। শুক্রবার সকালে আমি গাড়ি নিয়ে ভাবির বাসার সামনে পৌঁছালাম। ভাবি সাদা রঙের একটা সালোয়ার কামিজ পরে বেরিয়ে এলেন, চোখে সানগ্লাস আর মুখে এক চিলতে হাসি। আমি ওনাকে দেখে একটু হকচকিয়ে গেলাম। ভাবি সাধারণত এমনভাবে সাজগুজ করে কখনো কোথাও যায় না। মনে হচ্ছিল তিনি এই ভ্রমণের জন্য বিশেষভাবে নিজেকে গুছিয়ে নিয়েছেন। আমরা গাড়িতে উঠে যাত্রা শুরু করলাম। রাস্তায় আমাদের মধ্যে গল্প হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল, মাঝে মাঝে ভাবি জানালার বাইরে তাকিয়ে সমুদ্রের কল্পনায় হারিয়ে যাচ্ছিলেন। আমি ভাবির দিকে তাকিয়ে বললাম, ভাবি, আপনার এই আনন্দটা দেখে মনে হচ্ছে আমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছি। ভাবি হালকা হেসে বললেন, রায়হান, কখনো কখনো এমন একটা ছোট্ট সফর জীবনকে অনেক বড় স্বস্তি দেয়। বিকেলের দিকে আমরা কুয়াকাটায় পৌঁছালাম। হোটেলের ঘর থেকে সমুদ্র দেখা যাচ্ছিল। ভাবি ব্যালকনিতে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে লাগলেন, আর আমি ভিতরে বসে ভাবছিলাম, এই সফর আমাদের সম্পর্ককে আরেক ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। হোটেলে পৌঁছে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। ভাবি জানালার ধারে বসে সমুদ্রের ঢেউ গুনছিলেন, আমি কফি অর্ডার করে নিয়ে এলাম। ভাবি কফির কাপ হাতে নিয়ে বললেন, রায়হান, জানো, এই দৃশ্যটা আমি অনেক দিন ধরে কল্পনায় দেখতাম, কখনো ভাবিনি বাস্তবে দেখতে পাব। আমি মুচকি হেসে বললাম, আপনার হাসিই তো এই ট্রিপের সবচেয়ে বড় প্রাপ্তি। ভাবি একটু অন্যমনস্ক হয়ে চোখ নামিয়ে ফেললেন। তারপর আমরা বিকেলে সমুদ্রের ধারে হাঁটতে বেরোলাম। সূর্য তখন দিগন্ত ছুঁয়ে যাচ্ছে, আর ভাবি বাতাসে সুরে সুরে গান গাইছিল। সেই মুহূর্তটা যেন কোনো সিনেমার দৃশ্য। হাঁটতে হাঁটতে আমরা অনেক গল্প করলাম। ভাবি তার ছোটবেলার স্মৃতি, কলেজ জীবনের গল্প, এমনকি তার প্রথম প্রেম, সবকিছু আমাকে ফ্রিভাবে বলছিলেন। আমি মন দিয়ে শুনছিলাম। কুয়াকাটার বাতাসে একটা প্রশান্তি ছিল, আর আমাদের সম্পর্ক যেন আরও এক ধাপ এগিয়ে যাচ্ছিল। হঠাৎ ভাবি থেমে গিয়ে বললেন, রায়হান, জানো তো,
আমি কখনো এত আপন কাউকে পাইনি যাকে সব কথা বলা যায়। আমি একটু চুপ করে রইলাম, কারণ বুঝতে পারছিলাম এই সফর শুধু ভ্রমণ নয়, আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। রাতের খাবার খেয়ে আমরা হোটেলের ছাদে উঠলাম। উপরে ছিল হালকা বাতি আর নিচে থই থই করা অন্ধকার সমুদ্রের ঢেউ। ভাবি ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন, চাঁদের আলোয় তার মুখটা আরও মায়াময় লাগছিল। আমি পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, ভাবি, এমন করে রাতের আকাশ কি কখনো দেখেছেন? ভাবি একটু হেসে বললেন, এই রাতটা যেন একেবারে নিজের মনে গেঁথে রাখার মতো। তোমার সাথে শেয়ার করতে পারছি বলেই এত ভালো লাগছে। কিছু সময় আমরা নীরবে দাঁড়িয়ে থাকলাম, যেন শব্দ ছাড়াই মনের কথা বলা চলছিল। আস্তে আস্তে রাত বাড়ছিল। আমরা নিচে ফিরে এলাম। ভাবি তার রুমে চলে গেলেন, আমি আমার রুমে। কিন্তু ঘুম আসছিল না। ভাবির চোখে আজ যা দেখেছি তাতে মনটা ব্যস্ত হয়ে উঠছিল। পরদিন সকালে ঘুম ভাঙতেই আমি ভাবিকে ফোন করলাম, বললাম সমুদ্র দেখতে বের হব। ভাবি দরজা খুলে এলেন। আজ উনি হালকা নীল শাড়ি পরেছেন, আরও অন্যরকম লাগছিল। আমরা আবার হাঁটতে বেরোলাম। কুয়াকাটার সকালের সৌন্দর্য আর ভাবির উপস্থিতি মিলে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি তৈরি করছিল। বুঝতে পারছিলাম এই সফর আমার জীবনের সবচেয়ে স্পেশাল সফর হতে যাচ্ছে। পরের দিন গভীর রাতে আমরা হোটেলের ব্যালকনিতে বসে কথা বলছিলাম। চারপাশে নিস্তব্ধতা, দূরে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, আর মাথার উপরে তারা ঝিকমিক করছিল। আমি আর ভাবি জীবনের না পাওয়া, হারিয়ে যাওয়া সম্পর্ক আর একাকিত্ব নিয়ে কথা বলছিলাম। ভাবি হঠাৎ বললেন, রায়হান, জানো তো, কখনো কখনো মনে হয় কাউকে মনের কথাগুলো বলতে পারলে হয়তো অনেক কিছু সহজ হয়ে যেত। আমি ভাবিবে বললাম, ভাবি, তুমি নির্ভয়ে তোমার মনের কথাগুলো আমাকে বলতে পারো। তারপর ভাবি তার সমস্ত মনের কথা আমাকে বলতে লাগলেন। সেদিন গল্প করা আর আড্ডা দেওয়াটা আমাদের অনেক ভালো লাগছিল। তারপর বন্ধুরা, এইভাবে কথা বলতে বলতে কখন যে আমরা দুজন ঘুমিয়ে পড়লাম কিছু বলতে পারলাম না। তারপর বন্ধুরা, সেই দিন রাতে কিছু একটি ভুল হয়ে গিয়েছিল। যদি সেই ভুলটা অনাকাঙ্ক্ষিত, যে ভুলটা আমার নিজের অজান্তেই হয়েছিল, তবুও ভাবির কাছে ক্ষমা চেয়েছিলাম। তারপর ভাবি বলল, রায়হান, ডোন্ট ওয়ারি, তুমি তো ভুলটা ইচ্ছা করে করো নাই। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তবে ভাবি হিসেবে আমি তোমার কাছ থেকে এই রকম ভুল মাঝে মাঝে প্রত্যাশা করি। একটা বলে ভাবি মনের সুখে হাসতে লাগলেন। তারপরের দিন বন্ধুরা, আমরা সেখান থেকে চলে এলাম। এর কিছুদিন পর ভাইয়া বাড়িতে চলে আসলেন। ভাবিও তখন শান্ত এবং স্বাভাবিক হয়ে গেলেন। তো বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা প্রবাসে থাকো, তোমাদের স্ত্রীদের মানসিক প্রশান্তির জন্য এমন কিছু করবা যাতে তারা ভিন্ন রাস্তায় হাঁটতে না চায়। আমি জানি এই রকম ঘটনা আমাদের দেশে হাজার হাজার। তো বন্ধুরা, তোমরা সবাই সচেতন হও, নাই হয়তো এই রকম সামাজিক ব্যাধি আমাদের সমাজ থেকে দূর করা কঠিন হয়ে যাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।